আসসালামু আলাইকুম। আশা করছি এবং প্রত্যাশা করছি আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে সরকারি অন্যান্য যে চাকরিগুলো রয়েছে, বিশেষ করে নন ক্যাডারের যে চাকরিগুলো রয়েছে, 10 গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, সেই চাকরিগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন মূলত ভাইবার জন্য, তাদের জন্য আজকে স্পেশাল একটা ক্লাস নিব। তার আগে একটু শেয়ার করে নিই এবং আপনারা যারা ক্লাসটি করছেন তারাও একটু এটা শেয়ার করে দিবেন। আচ্ছা, তো কে কোথা থেকে ক্লাসটি করছেন প্লিজ একটু কমেন্ট করবেন। এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, আপনারা যারা ক্লাসটি করছেন সরাসরি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, প্রাইমারি টিচার ভাইবা প্রিপারেশন, একই সাথে গভর্নমেন্টের অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর জন্য ভাইবা প্রিপারেশন। প্রথমত আমাদের সবারই একটা প্রশ্ন যে আসলে গত 9 তারিখে যে পরীক্ষাটি হয়েছে সে পরীক্ষাটি আসলে বাতিল হবে কিনা, কিংবা আসলে এই পরীক্ষাটি কবে ভাইবা শুরু হতে পারে। তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিটা কি সেটা হলো একটু দেখবেন। বিবৃতিটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মানে বিজ্ঞপ্তির মূল ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে যে গত 9 তারিখে যে পরীক্ষাটি হয়েছে সে পরীক্ষাটি সুষ্ঠুভাবে হয়েছে। আচ্ছা, শওকত আকবর স্যার, আমি একটা বিষয় বুঝতে পারছি না, ডিভাইস পার্টি প্রশ্ন ফাঁসের সরাসরি মধ্যে আবার কাটমার্স এত থাকে মানিকগঞ্জে। আমার কাছে মনে হয় তুমি ভাইবার প্রস্তুতি নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় চলে আসবে ভাই শওকত, চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তথ্য অধিদপ্তর থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, আমি সংক্ষেপে বলছি। তো এখানে মূল কথাটা হলো যে এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ পরীক্ষায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সরকারি ভাষা এরকম যে সুষ্ঠুভাবে হয়েছে, তার মানে এই পরীক্ষাটি বাতিল হচ্ছে না। কে বলছে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার এই পরীক্ষাটি নিয়েছে সেই দানকারী কর্তৃপক্ষের নাম কি? সেটি হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্টটা কি? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিতের মতো এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কোনো রকম আলামত বা প্রমাণ পাওয়া না যাওয়ায় আগামী 18 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদেরকে কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় একই দিনে জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা কি বার্তা পেলাম? আমরা যে বার্তাটা পেলাম যে আগামী 18 তারিখে অর্থাৎ 18 জানুয়ারি 2026 প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়েছে সেটা রেজাল্ট দেওয়া হবে এবং ওই দিনে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। তার মানে তথ্য অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আমরা জানতে পারলাম যে এই পরীক্ষাটি কিন্তু বাতিল হচ্ছে না। যেহেতু পরীক্ষাটি বাতিল হচ্ছে না আর আগামী 18 তারিখে লিখিত পরীক্ষার রেজাল্ট দিবে, আর আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ। এই 12 তারিখ এবং 18 তারিখের মধ্যে আমরা কয়দিন টাইম পাচ্ছি? মূলত
আমরা 6 থেকে 7 দিন টাইম পাচ্ছি, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, 18, তার মানে অলমোস্ট আমরা এখান থেকে 7 ডেজ টাইম পাচ্ছি বা 7 দিন সময় পাচ্ছি। এরপরে যদি 18 তারিখে মৌখিক বা লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়, তাহলে কবে নাগাদ ভাইবা শুরু হতে পারে? এটা তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদেরকে কোনো বার্তা দেয়নি, কোনো হিন্টস দেয়নি যে কবে থেকে ভাইবা শুরু হতে পারে, শুধু এতটুকু বলছে ওই দিনে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো প্লিজ একটু আপনারা যারা ক্লাসটি লাইভ ক্লাস করছেন একটু শেয়ার করবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি এটা শেয়ার করব আজকে লাইভ ক্লাসে। সেটি হলো যে যেহেতু এই পরীক্ষাটি আর মৌখিক পরীক্ষা কবে হবে এ ব্যাপারে কিন্তু পরীক্ষাটি কবে হতে পারে এ ব্যাপারে কিন্তু কোনো ধারণা দেওয়া হয়নি। তার মানে আমরা ধারণা করছি যে সাধারণত লিখিত পরীক্ষা রেজাল্ট দেওয়ার কমপক্ষে 1 সপ্তাহ পরে মৌখিক পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। তার মানে মূল কথাটা যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্টের পরে হয়তো 1 সপ্তাহের মধ্যে পরীক্ষাটি কি হতে পারে, মৌখিক পরীক্ষাটা শুরু হতে পারে। আচ্ছা আচ্ছা, মৌখিক পরীক্ষাটি শুরু হতে পারে 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেয়ার করে নিলাম, আপনারা একটু শেয়ার করে দিবেন। আসেন তাহলে কবে নাগাদ মৌখিক পরীক্ষাটা হতে পারে? মৌখিক পরীক্ষাটা আমার ধারণা যেদিন রেজাল্টটা দিবে সেদিন থেকে হয়তো 1 সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে, কিংবা 2 থেকে 3 দিন বা 4-5 দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। তো আমি ধরে নিচ্ছি মিনিমাম 5 থেকে 7 দিন, অর্থাৎ 18 তারিখে যদি রেজাল্ট দেয়, এটা আমার ওপিনিয়ন, বর্তমানে এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা বলতে পারবে, এটা আমার আগে থেকে বলার কোনো সুযোগ নেই। তাহলে আচ্ছা একটা মিনিট একটু দেখে নিই। আচ্ছা একটু আপনারা একটু কমেন্ট করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তরগুলো দেব। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি যে 18 তারিখে লিখিত রেজাল্টের পরে আমরা মিনিমাম 1 সপ্তাহ নিচ্ছি সময়, কিংবা তার কম সময় নিচ্ছি, অর্থাৎ 18 তারিখ থেকে 1 সপ্তাহ যদি ধরি তাহলে 25 তারিখ, এর কম সময় যদি ধরি সেটা ভিন্ন কথা। তার মানে 18 তারিখ থেকে 25 তারিখ, এখানেও কিন্তু 7 ডেজ, অর্থাৎ এই টোটাল 7 + 7 অর্থাৎ 14 ডেজ, এই 14 দিন, আজকে থেকে আমরা 14 দিন প্লাস বা মাইনাস আমরা সময় পাচ্ছি মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য। তাহলে আজকে থেকে আমরা 14 দিন সময় পাচ্ছি মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন এই 14 দিন আমরা কিভাবে মৌখিক পরীক্ষার প্রস্তুতিটা নিব, এটা নিয়ে আমি আপনাদের কাছে সাজেশনমূলক একটা লাইভ নিব। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এই মৌখিক পরীক্ষার, হ্যাঁ ওকে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ শকত, একই সাথে এই মৌখিক পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার কিনা আর আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। আচ্ছা নাম্বার 1 কথা হচ্ছে যে যেহেতু মৌখিক পরীক্ষায় নম্বর হচ্ছে 10 এবং এখানে 50% নম্বর পেতে হবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার মানে 50% নম্বর না পেলে একজন প্রার্থী ফেল করবে, অর্থাৎ তাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। এই 5-এর কম যদি কোনো প্রার্থী পেয়ে যায় তাহলে সে ভাইভাতে ফেল, আর ভাইভাতে ফেল মানে সে লিখিত পরীক্ষা যদি সে ফার্স্ট হয় তারপর তার কোনো রেজাল্ট আসবে না। তার মানে এখানে লিখিত পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে, আবার ভাইভাতেও আলাদাভাবে পাশ করতে হবে। তাহলে ভাইভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি লিখিত পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ ভাইভাও গুরুত্বপূর্ণ। এখন আসি যে আমরা যারা দোটানায় আছি যে লিখিত পরীক্ষা আমি পাশ করব কি করব না, আমি কনফিউজড, আমি কি ভাইভার প্রস্তুতি নেব কিনা। দেখেন আমার এই ভাইভা যে কোর্সটি আমি লঞ্চ করেছি আজকে থেকে, মূলত এটা একটা বেসিক কোর্স, এটা প্রাইমারি সহকারী শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, এটিইও, নন ক্যাডার মন্ত্রণালয় বিভিন্ন চাকরির জন্য যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সে প্রশ্নগুলো আমি সামহাও কালেক্ট করেছি এবং আমার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে কি ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। যেহেতু আমি বিসিএস নিয়ে কাজ করি, ভাইভা নিয়ে কাজ করি, আমার ধারণা এটি একটা বেসিক কোর্স, আমার যে কোর্সটির কথা বলছি। একই সাথে আপনারা যদি ভাইবার প্রস্তুতি এখন থেকে নেন আপনাদের অন্যান্য চাকরির প্রস্তুতি হয়ে যাবে। তাহলে প্রথম বার্তা হচ্ছে ভাইবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভাইবা বোর্ডে আপনাকে পাশ করতে হবে। এবার আসেন ভাইবার প্রস্তুতিটা আমরা এই 1 সপ্তাহের মধ্যে বা 14 দিনের মধ্যে কিভাবে নিব, বা ভাইবা জিনিসটা কি। প্রথমত ভাইবা এর বাংলা যেটির অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে মৌখিক পরীক্ষা।
তো এই পরীক্ষাটির নাম কেন মৌখিক পরীক্ষা? প্রথমত, এই পরীক্ষায় যিনি পরীক্ষার্থী তিনি উত্তর দিবেন মৌখিকভাবে, মানে মুখ দিয়ে তিনি উত্তর দিবেন। আর এই পরীক্ষার যিনি পরীক্ষক তিনি প্রশ্ন করবেন মুখ দিয়ে। অর্থাৎ যেহেতু পরীক্ষক মুখ দিয়ে প্রশ্ন করবেন আর পরীক্ষার্থী মুখ দিয়ে আনসার করবেন, তাই এটি মূলত একটি মৌখিক পরীক্ষা। তাই পরীক্ষাটির নাম হচ্ছে মৌখিক পরীক্ষা। এখন আসি, এই মৌখিক পরীক্ষা একজন প্রার্থীকে কি কি এক্সপ্রেস করতে হয়? তার অনেক কিছু এক্সপ্রেস করতে হয়। সে ভাইবা বোর্ডে প্রবেশ করলো, ভাইবা বোর্ডে প্রবেশ করবার পরে অনুমতি নিয়ে প্রবেশ করলো, প্রবেশ করবার পরে দরজাটি বন্ধ করলো, বোর্ড সদস্যদেরকে অ্যাড্রেস করলো, সালাম নমস্কার দিল, অনুমতি নিয়ে বসলো, তাকে কি ধরনের প্রশ্নগুলো করা হলো, সে প্রশ্নটি কি অ্যানালাইটিক্যাল নাকি ইনফরমেটিভ নাকি ক্রিটিক্যাল নাকি টেকনিক্যাল, তার নিজের সম্পর্কে, তার সাবজেক্ট সম্পর্কে, তার ইউনিভার্সিটি সম্পর্কে, জাতীয় আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কতটুকু প্রশ্ন করলো, ততটুকু সে উত্তর দিচ্ছে কিনা। তার মানে জিজ্ঞাসার বিপরীতে জবাব, প্রশ্নের বিপরীত উত্তর। তাহলে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় এই বিষয়গুলো খেয়াল করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে মৌখিক পরীক্ষার বোর্ডে কারা থাকবেন, তাদের পছন্দ অপছন্দ কি, তারা কি চায় সেটা বুঝতে হবে। তো সাধারণত প্রাথমিক শিক্ষকের চাকরির ক্ষেত্রে ভাইবা বোর্ড পরিচালিত হয় যে জেলার প্রার্থী সেই জেলার মান্যবর ডিসি মহোদয়, ক্ষেত্র বিশেষে এডিসি মহোদয় কিংবা ডিপিও মহোদয় বা অন্য কোনো সরকারি কর্মকর্তা ভাইবা বোর্ডে থাকবেন। এ হচ্ছে ভাইবা বোর্ডের টোটাল একটা এনভায়রনমেন্ট। একজন প্রার্থীকে অ্যাভারেজ যদি আমি বলি, তাকে অ্যাভারেজ 10 মিনিটস প্লাস মাইনাস সময় তাকে ভাইবা বোর্ডে রাখা হবে। এই ভাইবা বোর্ডে তাকে কি দেখা হবে? তার পোশাক আশাক, তার ড্রেস কোড, তার এটিকেট ম্যানার, মানে ভাইবা বোর্ডের আদব কায়দা, তারপরে তার কার্টিসি, তার সৌজন্যতা বোধ, এরপরে তার শৃঙ্খলা বোধ, তার ধৈর্য শক্তি, তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি, তার ইন্টেলিজেন্স, তার ইন্টেলেকচুয়ালিটি। সে যে চাকরিটি পেতে চাচ্ছে সে চাকরিটি পাবার জন্য তাকে কি কি কোয়ালিটি অর্জন করতে হবে, লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, এগুলো কিন্তু টোটাল ভাইবা বোর্ডে দেখা হবে। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 10 মিনিটস প্লাস মাইনাস এর মধ্যে একজন ভাইবা প্রার্থীকে মোটামুটি যাচ করা হবে যে সে যে চাকরিটি পাওয়ার জন্য এখানে আসছে সেই চাকরিটি পাওয়ার জন্য সে যোগ্য কিনা। এটা মোটামুটি এই সময়ের মধ্যে মোটামুটি একটা যাচ করে ফেলবে। তার পার্সোনালিটি যাচ করবার জন্য অনেক সময় তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাওয়া হবে, লেজার টাইমে সে কি করে, কোন কোন কাজে সে ব্যয় করে, এটা নিয়ে তাকে প্রশ্ন করা হতে পারে। তার নিজের সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে প্রশ্ন করতে পারে, সেটা যে কোনো প্রশ্ন তাকে করতে পারে। এখন এই প্রশ্নের উত্তরগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরগুলো কিভাবে সে দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সে উত্তরটি না পারলেও সে কিভাবে বিনয়ের সাথে সরি স্যার বলছে, আর পারলেও সেটার মধ্যে সে সাবমিসিভ ওয়েতে বলছে নাকি অ্যারোগেন্স ওয়েতে বলছে, এগুলো সব কিন্তু ভাইবা বোর্ডে দেখা হবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যতটুকু আমি জানতে পেরেছি, আই মে বি রাইট অর রং, দ্যাট ইজ অ্যানাদার কেস, বাট পরীক্ষার্থী 3 গুণ রাখা হবে। অর্থাৎ যে কয়টা পোস্ট সে কয়টা পোস্টের বিপরীতে 3 টাইমস, মানে 3 গুণ বেশি রাখা হবে ভাইবার জন্য। এটা আমি মোটামুটি জানতে পেরেছি। এটা সঠিক হতে পারে, ভুল হতে পারে, বা এটা আমরা টাইমলি বুঝতে পারবো। যেদিন রেজাল্ট দিবে সেদিন হয়তো জানিয়ে দেওয়া হবে যে লিখিত পরীক্ষা এতজন প্রার্থী টিকেছে। এদের মধ্য থেকে আপনি খেয়াল করে দেখেন, যদি পোস্ট যদি 15,000 হয় আর যদি 45,000 রাখে তাহলে পোস্ট তো 15,000। তার মানে আলটিমেটলি দিস ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যান্ড ভেরি মাচ ট্রু দ্যাট যেহেতু আপনাকে যদি 45,000 পরীক্ষার্থীকে যদি লিখিত পরীক্ষায় পাশ করায় আর পোস্টের সংখ্যা যদি 15,000 হয় প্লাস মাইনাস, আমি কিন্তু প্লাস মাইনাসের কথা বলছি, প্লাস মাইনাসের কথা যদি বলি তাহলে আপনি বুঝতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আলটিমেটলি বড় একটা সংখ্যা, অর্থাৎ 30,000 প্লাস মাইনাস পরীক্ষার্থী কিন্তু বাদ পড়ছে প্রাইমারি চাকরির ক্ষেত্রে। এখন এই যে 30,000 পরীক্ষার্থী বাদ পড়ছে, তারা কেন বাদ পড়ছে? দুটো কারণে বাদ পড়ছে। ভাইবা বোর্ডে সে ফেল করছে, অথবা ভাইবা বোর্ডে পাশ করলেও তার চাকরি হচ্ছে না। তাহলে ভাইবা বোর্ডে পাশ করলেও চাকরি হচ্ছে না, এটার মানে কি? সে লিখিত পরীক্ষায় 90 এর মধ্যে কত মার্কস পেয়েছে আর মৌখিক পরীক্ষায় 10 এর মধ্যে সে কত মার্কস পেয়েছে, এই দুটো নম্বর কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে সে টোটাল তার স্কোর কত, ওই স্কোর অনুযায়ী তার উপজেলায় কয়টা পোস্ট আছে, সে পোস্টের বিপরীতে কয়জন পরীক্ষার্থী লিখিত মৌখিক পরীক্ষায় টিকলো, অ্যাকর্ডিং টু মেরিট পজিশন সে চাকরি পাবে না পারবে ডিপেন্ড করবে। দ্বিতীয় কথা হচ্ছে সে লিখিত পরীক্ষায় অনেক ভালো মার্কস পেয়েছে, ফার্স্ট হয়েছে, বাট ভাইবা বোর্ডে সে ফেল করার কারণে কি সেখান থেকে বাদ পড়লো। এখন আপনি তো জানেন না যে আপনি আসলে লিখিত পরীক্ষায় কত মার্কস পাবেন,
আর কত পেলে আপনি টিকবেন, আর আপনার উপজেলায় আপনার কম্পিটিটর কয়জন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। সো ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট যে ভাইবা বোর্ড গেলে যে আপনি ভাইবা বোর্ডে পাস করবেন তা কিন্তু না, বিভিন্ন কারণে আপনাকে ভাইবা বোর্ড আপনাকে ফেল করে দিতে পারে। এটা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি যে ভাইবা বোর্ডে কিভাবে মানে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, পাস করতে হলে কি করতে হয় না, মানে কোন কাজ করলে ভাইবা বোর্ড ফেল করায়, এগুলো নিয়ে আমি যেহেতু দীর্ঘমেয়াদী কাজ করছি। সারা বাংলাদেশে সর্বপ্রথম প্রাইমারি ভাইবা কোর্স আমি চালু করি 2022 সালে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করবেন, আমাকে দেখা যাচ্ছে কিনা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সারা বাংলাদেশে বিসিএস এর ভাইবা কার্যক্রম আমি চালু করি অনলাইনে 2000 সালে 2020 সালের দিকে। আর প্রাইমারি এই যে ভাইবা কোর্সটি, এই যে দেখা আসে ফাইলটা দেখেন, এই যে 2022 সাল 2022 সালের 1 মে থেকে আমি ভাইবা কার্যক্রম স্টার্ট করি প্রাইমারি, এবং আমি একাধিক প্রতিষ্ঠানে ভাইবা পড়িয়েছি, অসংখ্য স্টুডেন্ট চাকরি পেয়েছে প্রাইমারিতে। এবং এতটুকু বলবো যে আপনারা হ্যাঁ আপনারা একটু কমেন্ট করবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। ইয়েস স্যার, বরিশাল থেকে, ঠিক আছে। রাসেল কমেন্ট করছেন বরিশাল থেকে। এবার আসি তাহলে অলমোস্ট 30,000 স্টুডেন্ট প্লাস মাইনাস ভাইবা থেকে, মানে লিখিত পরীক্ষা পাশ করার পরও ভাইবা থেকে বাদ পড়বে। তার মানে এর একটা অংশ বাদ পড়বে কিভাবে, ভাইবা বোর্ডে যারা ফেল করবে, আর একটা অংশ বাদ পড়বে ভাইবাতে পাশ করার পরও। ধরেন আপনার উপজেলায় ভাইবাতে পাশ করলে হচ্ছে 50 জন, কিন্তু পোস্টের সংখ্যা 20টা। তাহলে এই যে 50 জনের মধ্যে 20তম যে হলো সে চাকরিটি পেল, এবং প্রথম যে হলো সে চাকরিটি পেল, 1 থেকে 20তম। তাহলে তার মানে আপনার লিখিত নম্বরটা ফ্যাক্টর। আবার আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনি ভাইবা বোর্ডে গিয়ে আপনি ফেল করলেন, লিখিত পরীক্ষা আপনি ফার্স্ট হয়েছেন, ভাইবাতে ফেল করলেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট 0। এখন আগেই বলছি, তাহলে আপনি লিখিত পরীক্ষা কত মার্কস পাবেন, আপনার কম্পিটিটর কার, এটা তো আপনি জানেন না। তবে ব্যাপার হচ্ছে একটা, সেটা হলো যে আপনি ভাইবার জন্য একটা প্রস্তুতি নেবেন, যেহেতু সময় কম, লিখিত পরীক্ষার রেজাল্টের পরে যেহেতু বেশি সময় দিবে না, তাহলে এখন থেকে আপনি ভাইবার প্রস্তুতি নেবেন। এবার আসেন ভাইবার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে রাসেল, তারপরে মুন কমেন্ট করছো ওয়ালাইকুম সালাম, ক্লিয়ার। তারপরে ডিউডপস কমেন্ট করছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। রাসেল কমেন্ট করছো ক্লিয়ার স্যার। এখন আসি আমরা ভাইবার প্রস্তুতি কিভাবে নিব, তার একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। সাজেশন তাহলে ভাইবার আসলে সাজেশন হয় কিনা। হ্যাঁ, ভাইবার সাজেশন হয়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইবার সাজেশনটা কিভাবে হয়। ভাইবার সাজেশনটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলো সব আমার বিসিএস এর ভাইবার ফাইল, বা অন্যান্য চাকরির ভাইবার ফাইল। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ভাইবার জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিব। ভাইবার স্টুডেন্ট যারা, পিডিএফটা দিয়ে দিব। দেখেন এই পিডিএফটা কাদের জন্য, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং 10 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে। আমার 2টা ভাইবা বই আছে, এটা আমার বিসিএস এর ভাইবা বই, এটা আমার বিসিএস এর স্টুডেন্টের জন্য আমার বিসিএস এর ভাইবা বই, আর এটা হচ্ছে সরকারি চাকরির জন্য ভাইবা বই। তো আসেন এখান থেকে আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি, ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে কোন কোন কাজ করলে পারে। দেখেন ভাইবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা, কোন কোন কাজ করলে একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে ফেল করানো হয়, বা ভাইবা বোর্ডের সাধারণ আদব কায়দাগুলো কি কি। সংক্ষেপে আমি আপনাকে দেখাচ্ছি যে ভাইবা বোর্ডে একজন ভাইবা প্রার্থীকে যে সকল বিষয় মেনে চলা উচিত, কি কি বিষয় মেনে চলা উচিত, কিভাবে প্রবেশ করবে, কাদের দিকে তাকাবে, কিভাবে কথাবার্তা বলবে, সব কিছু এখানে দেওয়া আছে সংক্ষেপে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সাধারণত কোন কোন দিকগুলো দেখা হয়, কোন কোন বিষয়গুলো একজন প্রার্থীর মধ্যে বোর্ড প্রত্যাশা করে, এখানে ডিটেল দেওয়া আছে। ভাইবা বোর্ডে প্রার্থীরা সাধারণত কোন কোন ভুলগুলো করে থাকে সবগুলো এখানে বলা আছে। ভাইবা বোর্ডে কোন কাজগুলো ভুলেও করা যাবে না, ডিটেল বলা আছে। ভাইবাতে একজন প্রার্থী কেন ফেল করে, তত নম্বর কম পায়, এখানে ডিটেল বলা আছে। তারপরে ভাইবা বোর্ডে কাকে কিভাবে সম্বোধন করতে হয়। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধানকে, তাহলে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের নাম কি, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কে বলেন তো, কমেন্ট করেন তো দেখি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি, তাকে আমরা কি বলি, কে কমেন্ট করতে পারবেন যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়। মনে রাখবেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলা হয় রাষ্ট্রপতি, আর সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী।
তাহলে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানকে যদি জিজ্ঞাসা করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধানকে, তাহলে আপনি কি আনসার করবেন? এই যেখানে বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কোন শব্দটি অ্যাড্রেস করতে হয়, সেটা হচ্ছে মহামান্য, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের বর্তমান সরকার প্রধানকে, তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এগুলো অনেক, এদের ক্ষেত্রে মাননীয় শব্দটি অ্যাড্রেস করতে হয়। তাহলে আমাদের দেশের সরকার প্রধানকে এই মুহূর্তে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, তার মানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তার মানে আমাদের বর্তমান সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তাহলে আমি যদি আপনাকে দুটো প্রশ্ন করি, বলেন তো বাংলাদেশের সরকার প্রধানকে, তাহলে ভাইবা উপযোগী উত্তর কি হবে? স্যার, আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধানকে, স্যার আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে আপনি যদি এই উত্তরটা এভাবে দেন আর অন্যজন যদি অন্যভাবে উত্তর দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তো আপনি তার সাথে বেয়াদবি করলেন। কাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে? হ্যাঁ, ডিউডপস কমেন্ট করছেন, ডিউডপস, হ্যাঁ, কাকে কিভাবে অ্যাড্রেস করতে হয় এগুলো কিন্তু এখানে আপনার দেওয়া আছে। তার মানে ভাইবা প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, কোন কোন বিষয়গুলো পড়বেন, ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে কেন ফেল করানো হয়, তার কি কি বিষয় দেখা হয় একজন প্রার্থীকে। তারপরে এই যে মডেল ভাইবা বিভিন্ন সময় কি কি প্রশ্নগুলো করা হয়েছে, টোটাল যে 300 পেজের একটা পিডিএফ, এটা আমার একটা ভাইবা বই, এই বইটা মূলত পিডিএফ করে আমার ভাইবা স্টুডেন্টদেরকে প্রোভাইড করব। এর সাথে আমি আপনাকে দেখাচ্ছি যে টপিকগুলো থাকবে এবং টপিকগুলো শেষের দিকে এগুলো হচ্ছে ভাইবা এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে ভাইবা এক্সপেরিয়েন্স। এই ভাইবা এক্সপেরিয়েন্সগুলো যেমন হচ্ছে প্রাইমারি শিক্ষক ভাইবা অভিজ্ঞতা 7, এরকম ভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রায় 34টা প্র্যাকটিক্যাল ভাইবা এক্সপেরিয়েন্স রয়েছে। নিবন্ধন, সরকারি অন্যান্য চাকরির জন্য ভাইবা এক্সপেরিয়েন্স রয়েছে। তার মানে আমি আপনাদেরকে যেটা বার্তা দিতে চাচ্ছি, এই এক্সপেরিয়েন্স গুলোর আলোকে আপনাদের কি ধরনের প্রশ্নগুলো করতে পারে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে, তার একটা সাজেশন। এবার আসি সেই সাজেশনটা কি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সাজেশনটা কি। আসেন, প্রথমে আমি দেখাচ্ছি। দেখেন, আগে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, এখান থেকে একটু দেখিয়ে রাখি। সেটি হলো যে এই যে সেই সাজেশনের আলোকে আপনাকে কি কি পড়তে হবে দেখেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইবা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক আলোচনা, মানে ভাইবা সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তার মধ্যে ভাইবা বোর্ডের আদব কায়দা, ভাইবা বোর্ডের প্রবেশ, অবস্থান এবং প্রস্থান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব 2024 সম্পর্কে আপনাকে খুঁটিনাটি জেনে যেতে হবে। তৃতীয়ত বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় সম্পর্কে। এরপরে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনাকে পড়তে হবে, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে পড়তে হবে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলো পড়তে হবে। অনেক সময় মানচিত্র নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হয়, এবং বিভিন্ন সময় যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো প্রশ্নগুলো কি হয়েছে সেটির আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন এটির আঙ্গিকে যদি আমি আপনাকে একটা সাজেশন প্রোভাইড করি, তাহলে প্রথমত আপনার প্রত্যেকে একটু নোট করবেন, ভাইবার প্রস্তুতির জন্য আপনার প্রথম যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে যে নিজ সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট সেলফ। নিজ সম্পর্কে আপনি প্রস্তুতি নেবেন এবং এটা সম্পর্কে আপনি একটা ফাইল তৈরি করে ফেলবেন। নিজ সম্পর্কে আপনি একটা ফাইল তৈরি করে ফেলবেন, অর্থাৎ নিজ সম্পর্কে আপনাকে কি কি পড়তে হবে। প্রথমত আপনার নাম। আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি, তার মানে আপনি নামটা বলতে গিয়ে আপনার যে সার্টিফিকেটে যেভাবে নামটা দেওয়া আছে সেভাবে আপনার নামটা বলতে হবে। ধরেন আপনার সার্টিফিকেটে নাম দেওয়া আছে কামরুন নাহার, তখন আপনি বলবেন যে স্যার কামরুন নাহার। কিন্তু আপনি ভাইবা বোর্ডে গিয়ে বললেন যে স্যার আমার সার্টিফিকেট নাম এমন আর আমার ডাক নাম এমন, পেঁচানো যাবে না, একদম ডিরেক্টলি আপনাকে আনসার করতে হবে স্যার কামরুন নাহার বা স্যার আব্দুল সালাম। আচ্ছা, এরপরে আপনার প্রসঙ্গ তো থাকবে যে আপনার যে নামটি আপনি বললেন কামরুন নাহার, বলেন তো আপনার নামের অর্থ কি। তাহলে নামের অর্থ কি। আমার অনেক স্টুডেন্ট প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, সিনিয়র স্টাফ নার্স বলেন, বিসিএস বলেন, অনেক স্টুডেন্টের প্র্যাকটিক্যাল ভাইবা এক্সপেরিয়েন্স আমাকে শেয়ার করছে, তাদেরকে প্রশ্নগুলো করা হয়েছে, আমাকে তারা শেয়ার করছে যে আপনার নামটা কি বা আপনার নামটা কে রেখেছে। এ প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। তো যদি আপনার নামটা কে রেখেছে এটা আপনি না জানেন, তাহলে আপনি কি বলবেন, স্যার আমি জানি না।
ভাইবার উত্তর এটা না, ভাইবার উত্তর সরি স্যার আমার জানা নেই। না পারলে উত্তর কি সরি স্যার। ভাইবা বোর্ডে কিছু ম্যাজিক্যাল ওয়ার্ড আছে, সরি স্যার, থ্যাংক ইউ স্যার, এই টাইপের। তাহলে সরি স্যার আমার জানা নেই। এরপরে আসেন নামের অর্থ কি, নামের অর্থটা কি সেটা আপনি বলবেন। তারপরে আপনার নামের সাথে, এই নামের সাথে, আচ্ছা প্রত্যেকে একটু আমাকে এনশিওর করেন সবাই আপনারা লিখতে পারছেন তো, সবাই একটু আমাকে কমেন্ট করেন তো যে কি আপনারা এগুলো লিখতে পারছেন তো, আমার কথাগুলো শুনে আপনারা লিখতে পারছেন তো। নামের সাথে মিল আছে এমন ব্যক্তি সম্পর্কে, একটু কমেন্ট করেন তো যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কথাগুলো আপনারা লিখতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্ট করেন। তাহলে আপনার নামের অর্থ কি, নামের সাথে মিল আছে এমন ব্যক্তি সম্পর্কে। জি স্যার, ওকে ফাইন। আচ্ছা এরপরে আসেন, এটা গেল আপনার নাম সম্পর্কে। এরপরে আপনার বাবা মা সম্পর্কে। আপনার বাবা কি করেন? স্যার আমার বাবা একজন কৃষক। নো। আপনার বাবার পেশা কি? স্যার আমার বাবা একজন কৃষক। আর বাবা কি করেন? স্যার আমার বাবা কৃষি কাজ করেন। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন কেমন, উত্তর কেমন। আচ্ছা আপনার বাবা যে কৃষি কাজ করেন, আপনি কি আপনার বাবাকে নিয়ে গর্ব করেন? নিঃসন্দেহে স্যার, নিশ্চয় আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি। আপনার মা কি করেন? স্যার আমার মা একজন গৃহিণী। বা আপনার মা কি করেন? স্যার আমার মা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বা আমার বাবা কি করেন? বাবা একজন ব্যবসায়ী। একদম বিনয়ের সাথে আপনার বাবা মা কি করেন কোনো কিছু বাদ দিবেন না। এটা হচ্ছে আপনার অনেস্টি এবং ইন্টিগ্রিটি বহিঃপ্রকাশ। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার বাবার নাম কি, মায়ের নাম কি। তো সাধারণত বাবার নামের ক্ষেত্রে জনাব শব্দটি বলবেন। এরকম বিসিএস ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করা হয়েছে আপনার বাবার নাম কি, তো অনেকে বাবার নামটা বলে। তো বোর্ড থেকে বলছে যে আপনার বাবা আপনার বাবা, তো আপনি তাকে সম্মান করে বলবেন না। অর্থাৎ বাবার নাম বলার ক্ষেত্রে স্যার জনাব মোহাম্মদ আব্দুল সালাম। মার নামের ক্ষেত্রে মিসেস বলতে পারেন, যে মিসেস অমুক, মানে বাবা বা মাকে সম্মান করা। তাহলে দেখেন আপনার ভাইবার কিন্তু এখানে কিন্তু আপনার নাম্বারিং হয়ে যাচ্ছে। কিন্তু ভাইবা বোর্ডে প্রবেশ করবার পর থেকে আপনার নাম্বারিং হয়ে যাবে। আজকের এই সাজেশনটি আপনারা, আমি 1 ঘন্টা পর্যন্ত ক্লাস নিব, অলমোস্ট একটা পুরো দিক নির্দেশন আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে পরীক্ষা বাতিল হচ্ছে না। আচ্ছা ডিউ ডপ, থ্যাংক ইউ। আচ্ছা বাবা মা কি করেন, বাবা মার পেশা কি বুঝতে পারলেন। আচ্ছা এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে পৃথিবীতে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন। এটা বিসিএস এর ভাইবার প্রশ্ন আপনাদেরকে করতে পারে। এই পৃথিবীতে আপনারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যদি কোনো ফিমেল অফিসার আপনাকে প্রশ্নটি করে, কোনো লেডি অফিসার যদি প্রশ্নটি করে, মাননীয় ডিসি মহোদয়, এডিসি মহোদয় যদি ফিমেল অফিসার থাকে, তাহলে অবশ্যই মার কথা বলবেন। এটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করা। আর যদি কোনো মেইল অফিসার আপনাকে প্রশ্নটি করে, তাও আপনি মার কথা বলবেন। প্রথমত মানে অ্যাকর্ডিং টু মানে দোজ হু আর ফলোয়ার অফ ইসলাম ও স্ট্রংলি বিলিভ দ্যাট, যে মা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। কাজেই সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি মাকে। কিংবা আপনি যদি বলেন, আপনাকে বলা হয় যে আপনি কাকে পৃথিবীতে সবচেয়ে আইডল মনে করেন, কাকে আপনার আদর্শ ব্যক্তি মনে করেন, আপনার বাবাকে। মা এবং বাবার বাইরে আপনি বলবেন না কোন ব্যক্তিকে। আর যদি বলা হয় কোনো ধর্মীয় মানে রিলিজিয়াস কোনো লিডার হিসাবে, তাহলে দোজ হু আর ফলোয়ার অফ ইসলাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কারণ আপনার ইসলামের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন আপনার ধর্মীয়ভাবে আইডল পারসন। আর যদি পলিটিক্যালি বলে, তাহলে এই মুহূর্তে পলিটিক্যালি বলা মানে অবশ্যই আপনি বুঝতে পারছেন কার নামটি বলবেন। যে ব্যক্তিগুলো পলিটিক্যাল আদর্শের, সেই ব্যক্তিগুলো ন্যাশনালি আমাদের দেশের ক্ষেত্রে যাদের নিয়ে কোনো বিতর্ক নেই। ইন্টারন্যাশনালি তো আপনি যে কোনো ব্যক্তি বলতে পারেন। এরপরে আসেন আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে, নিজ বিষয় সম্পর্কে। তো নিজ বিষয় সম্পর্কে স্যার যদি কারো নামের অর্থ না থাকে, না প্রত্যেকের নামের অর্থ আছে, প্রত্যেকের নামের অর্থ আছে, বাট কারো নামের অর্থ তার জানা নেই। তাহলে ভাইবা বোর্ডে কখনো কেউ বলবেন না যে স্যার আমার নামের কোনো অর্থ নেই। আপনি বলবেন সরি স্যার আমার জানা নেই। এখন সরি স্যার বলতে গিয়ে কি দাঁত কিলিয়ে হাসতে হাসতে বলবেন? সরি স্যার বলতে গিয়ে তো আপনি একটু বিনয়ের সাথে বলবেন, সরি স্যার আমার জানা নেই। একটু হ্যাঁ, একটু ডিউ ড্রপস, একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা, কথাটা ক্লিয়ার কিনা। প্রত্যেকের নামের অর্থ আছে, না পারলে সরি স্যার, বিনয়ের সাথে সরি স্যার আমার জানা নেই। এরপর যদি বোর্ড বলে যে আপনার নামের অর্থ জেনে নেবেন, ইয়েস স্যার, রাইট স্যার, সরি স্যার, থ্যাংক ইউ স্যার, এগুলো কিন্তু ভাইবা বোর্ড খুব লিস্ট হয়। ভাইবা বোর্ডকে কেউ কিন্তু আপনি ডমিনেট করতে যাবেন না।
ভাইবা বোর্ডকে যদি কেউ ডমিনেট করতে যায়, বোর্ডকে যদি কেউ পরাজিত করতে চায়, সে আলটিমেটলি পরাজিত হবে। বোর্ডকে জিতিয়ে দিবেন, বোর্ডকে জিতে দিলে আপনি জিতে যাবেন। সাবজেক্ট সম্পর্কে এখন তো আপনাকে সংক্ষেপে বলা যাবে না যে সাবজেক্ট সম্পর্কে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। তো ধরেন আপনি সাবজেক্ট সম্পর্কে এমন প্রশ্ন করা হবে, আপনি হয়তো সেটার জন্য প্রস্তুত না, যে আপনি তো জুলজি থেকে পড়ছেন, বা আপনি তো গণিত থেকে পড়ছেন, আপনি তো ইংরেজি থেকে পড়ছেন, তো বলেন তো আপনি এই সাবজেক্ট থেকে পড়ে কি শিখেছেন? আপনি তৎক্ষণাৎ আটকে যাবেন। এই টাইপের প্রশ্ন করতে পারে, আপনি এই সাবজেক্ট থেকে কি কি শিখেছেন, বা আপনি সাবজেক্ট থেকে যে নলেজ অর্জন করেছেন, আপনি এই চাকরিতে এসে আপনি কিভাবে এটা কন্ট্রিবিউট করবেন। আপনার এই চাকরিতে আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, এখান থেকে আপনি এমন কি শিখেছেন যেটা আপনার রাষ্ট্রকে বা সমাজকে দিতে পারবেন। টোটালি আটকে যাবেন। এগুলোকে বলে সিচুয়েশন কন্ট্রোলিং কোশ্চেন, মানে সিচুয়েশনকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এই উত্তরটা দিয়ে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বাকিদের কি অবস্থা একটু প্লিজ প্রত্যেকে শেয়ার করে দিতে হবে, এটা আপনাদের কাছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেকে শেয়ার করে দিতে হবে। আমি এই কোর্সটি লঞ্চ করতাম না, অনেকের অনুরোধে কোর্সটি লঞ্চ করছি, এবং যারা আমার কোর্সটি করবে আমার বিশ্বাস সে নতুন ভাবে শিখবে, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনাকে ধরেন প্রশ্ন করা হলো আপনার সাবজেক্ট নিয়ে, এমন একটা টার্ম নিয়ে প্রশ্ন করলো, আপনি সঠিক আনসার দিয়েছেন, বাট বোর্ড কিন্তু আপনাকে বলবে যে না তুমি কি আনসার দিয়েছো, তোমার আনসার তো ভুল। ভাইবা বোর্ডকে আপনি বলবেন যে না স্যার আমি যে সাবজেক্টে পড়েছি স্যার এটাই পড়েছি স্যার, এটাই সঠিক স্যার। এই অ্যাপ্রোচটা আপনার ফেলের কারণ। এখানেও বোর্ডের সাথে তর্কে যাওয়া যাবে না। সরি স্যার, আমি সাবজেক্ট থেকে স্যার আমার এতটুকুই জানা আছে স্যার, আমার মধ্যে যদি জানার ভুল না থাকে স্যার, আমি আমার সাবজেক্ট থেকে স্যার এটাই পড়েছি স্যার, এটাই শিখেছি স্যার, স্যার আমার হয়তো ভুল হতে পারে। সবসময় আপনি সারেন্ডার করবেন। এরপরে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি তো আপনার সাবজেক্ট সম্পর্কে কিছুই পারছেন না, আপনার ইউনিভার্সিটি টিচার বা আপনি কি একাডেমিক ভাবে এগুলো আপনাকে পড়ায়নি? জি না স্যার আমাকে এগুলো পড়ায়নি। এটাও কিন্তু ফেলের কারণ। অ্যাপ্রোচটাই আমি যদি বলি শব্দটি ফেলের কারণ, মানে নম্বর কমে দেওয়ার কারণ। আপনি কি বলবেন? দায়টা কিন্তু কারোর উপর চাপাবেন না। সরি স্যার, আমাকে বা আমাদেরকে পড়ানো হয়েছে স্যার, আমি আসলে ভুলে গেছি স্যার। সবাই একটু কমেন্ট প্লিজ, একটু কমেন্ট, সবাই একটু কমেন্ট করবেন যে প্রত্যেকে ক্লিয়ারলি বুঝছেন কিনা কথাগুলো, প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা। এরকম ভাবে অনেক টেকনিক রয়েছে যে সাবজেক্টের উত্তর না পারলেও কিভাবে আপনি ভাইবা বোর্ডে পাস করবেন। আপনি আনসার দিতে পারছেন না, কিভাবে আপনি পাস করবেন সাবজেক্ট সম্পর্কে। তারপরে আপনার নিজ এলাকা সম্পর্কে, নিজ এলাকা বলতে আপনার নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, আপনার উপজেলা সম্পর্কে, আপনার বিভাগ সম্পর্কে, সেখানকার নদ নদী, সেখানকার কবি সাহিত্যিক। একসময় বিখ্যাত কুখ্যাত ব্যক্তি জিজ্ঞাসা করতে, এখন আসলে এগুলো করে না, এই টাইপের। সো রাসেল কমেন্ট করছেন, ঠিক আছে, সবাই একটু নোট করে ফেলবেন। এগুলো আপনাকে প্রশ্ন করতে আপনার নিজের এলাকা সম্পর্কে, নিজের এলাকার কবি সাহিত্যের সম্পর্কে। যেমন কারো বাড়ি বরিশাল, আপনাকে বলতে পারে আচ্ছা বরিশালের পূর্ব নাম কি ছিল, আপনি আনসার দিতে পারলেন না, তাহলে আপনার নিজের জেলা সম্পর্কে তো আপনি জানেন না, আপনি তো উদাসীন মানুষ। আপনার বলা হতে পারে আপনার বরিশালের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো, কিংবা আপনাকে শর্ত দিয়ে দিল আপনার বরিশালের একজন বিখ্যাত কবির নাম বলেন, সাহিত্যিকের নাম বলেন, একজন রাজনীতিবিদের নাম বলেন, এটা জেনে যাবেন। না পারলে সরি স্যার, আর পারলে পারে স্যার আমার এটা জানা আছে স্যার, এর বাইরে আমার জানা নেই স্যার। এই যে অ্যাপ্রোচটা, বুঝতে পারছেন এই যে অ্যাপ্রোচটা কতটা ইম্পর্টেন্ট। ভাইবা তো শুধুমাত্র আপনার ইনফরমেশন জানবার জন্য তো তাকে বোর্ড তো আপনাকে ডাকেনি যে আসলে তো তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনি তো অলরেডি লিখিত পরীক্ষা পাস করেছেন, তাহলে এটা জানবার জন্য কিন্তু আপনাকে ডাকেনি। এই অ্যাপ্রোচটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসেন আপনার যে ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে আপনার জিজ্ঞাসা করতে পারে। মন্ত্রণালয়ে ভাইবা দিয়েছি, আচ্ছা 4-5টা মন্ত্রণালয়ের ভাইবা দিয়েছি, এমন ইউনিক তথ্য মিস করছি স্যার। এটা অনেকেই বলে, এটা আমাকে অনেকে বলে যে স্যার আপনার ভাইবা কোর্সটি যদি করতাম স্যার, তাহলে হয়তো স্যার আমার চাকরিটা হতো। এটা আমার কথা না, এটা আমার অনেকেই বলে যে স্যার এভাবে কখনো চিন্তা করিনি। এগুলো নিয়ে অনেক কথা আছে। আমি আসলে বিসিএস এর ভাইবা নিয়ে বেশি ব্যস্ত থাকি, যে কারণে আমি এই অনেকের অনুরোধে মূলত এটা শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে, নিজের কলেজ সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। এরপরে আপনার নিজের ব্যক্তিত্ব যাচাই করা হবে, অর্থাৎ আপনি অবসর সময় কি করেন, অন্যান্য। আচ্ছা, আপনি আপনার একাডেমিক পড়াশোনার বাইরে কি কোনো বই পড়েন বা কোনো বই পড়ার অভ্যাস আছে? কোন জাতীয় বই পড়েন? বই কেন পড়া উচিত? আচ্ছা, বই থেকে আমরা কি শিখি? বই পড়ে আমরা কি শিখি? আমরা কোন কোন জায়গা থেকে শিক্ষা নিই? আমরা পরিবার থেকে শিক্ষা নিই,
আমরা একাডেমিক ইনস্টিটিউট থেকে শিক্ষা নিই, আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিই? এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। আমরা কোন কোন জায়গা থেকে শিক্ষা গ্রহণ করি? আমরা সমাজ থেকে শিক্ষা নিই, পরিবার থেকে শিক্ষা নিই, আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিই, আমাদের পারিপার্শ্বিক জগৎ থেকে শিক্ষা গ্রহণ করি। এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। অন্যান্য, এরপরে আপনি অবসর সময় কি করেন? কখনো কোনো ফেক ইনফরমেশন দিবেন না, যেটা আপনি করেন না। অনেকে আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিবে, আপনি একটা আনসার দিয়ে দিবেন। আপনার এই চেহারার মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় যে ইউ আর এ লায়ার, ইউ আর এ ডিসঅনেস্ট, ইউ আর এ ডিসঅনেস্ট পারসন, প্লিজ বি ইনফর্মড, নিশ্চিত থাকেন আপনি ফেল করবেন। ভাইবা বোর্ড কোনো বেয়াদবকে পছন্দ করে না। ভাইবা বোর্ড কোনো অতিরিক্ত স্মার্টকে পছন্দ, স্মার্ট ছেলে বা অতিরিক্ত স্মার্ট মেয়েকে পছন্দ করবেন। ওভার স্মার্ট নো, ওভার স্মার্ট শো করা যাবে না, ওভার স্মার্টনেস শো করা যাবে না। ইউ হ্যাভ টু বি সাবমিসিভ। আপনি অনেক ভালো জানতে পারেন, আপনার একাডেমিক রেজাল্ট অনেক ভালো, বাট ইউ হ্যাভ টু বি হাম্বল। আমার কাছে যারা ভাইবা পড়ে, বাংলাদেশে কোন প্রতিষ্ঠান থেকে পড়ে না, বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মানে প্রত্যেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ে, অনেক ভেরি ব্রিলিয়ান্ট রেজাল্ট। কিন্তু একটা কথা তাদেরকে বলি, তুমি যত বেশি ভালো রেজাল্ট, যত বেশি তুমি মেধাবী, তত বেশি তোমাকে বিনয় হতে হবে। বোর্ড তোমাকে সর্বোচ্চ নম্বরটি দিবে। 10-এর মধ্যে কাউকে 10ও দিয়ে দিতে পারে, বোর্ড 9ও দিতে পারে। আবার সেম ব্রিলিয়ান্ট রেজাল্ট কাউকে ফেল করিয়ে দিবে। খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা যারা আপনারা করছেন, প্রত্যেকে বুঝবেন যে আসলে ভাইবা জিনিসটা কি, অন্যান্য বিষয়গুলো সম্পর্কে। তাহলে নিজের সম্পর্কে এটা সম্পর্কে কি করতে হবে, একটা ফাইল করে ফেলতে হবে, মানে একটা খাতা করে ফেলতে হবে। এই খাতায় অ্যাবাউট সেলফ, একই সাথে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে অ্যাবাউট সেলফ, এটার উপর একটা প্রশ্নের উত্তর রেডি করে ফেলতে হবে। ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ বা ডিসক্রাইব ইউর সেলফ, ইংলিশে একটা প্রশ্নের উত্তর রেডি করে ফেলতে হবে। একই সাথে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা ইন্ট্রোডিউস অ্যাবাউট ইউর সেলফ, কিংবা লেট আস নো অ্যাবাউট ইউর সেলফ, অথবা টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ডিসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ, যেভাবেই প্রশ্ন করবে না কেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার সম্পর্কে। আজকে থেকে আপনি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক হিসাবে লিখিত পরীক্ষা টেকেন বা না টেকেন, আজকে থেকে আপনি ভাইবার প্রস্তুতি নেবেন। আগামীতে আপনি টার্গেট করবেন যে উইথিন 1 ইয়ার, মানে এই বছরের মধ্যে আপনার একটা গভর্নমেন্ট চাকরি পেতে হবে। সামনে নিবন্ধনের সার্কুলার আসবে, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের পরীক্ষা হবে, অন্যান্য মন্ত্রণালয়ের পরীক্ষা হবে। আমার এই কোর্সটা একটা বেসিক ভাইবা কোর্স, আর ফিটা তো আমি মাত্র 510 টাকা রাখছি, বলেই তো দিচ্ছি। আমার কোর্স ফিটা তো 1500 টাকা নর্মালি। তো আপনাদেরকে যেগুলো পড়তে বলছি, আমার কোর্স করেন বা না করেন, যেগুলো পড়তে বলছি এটা আপনার একটা ফাইল করে ফেলেন, এটা আপনার সারা জীবনের জন্য একটা অ্যাসেট। আচ্ছা, এটা গেল হচ্ছে নিজের সম্পর্কে। সাজেশনের মধ্যে প্রথম কি গেল, এটা হচ্ছে নিজ সম্পর্কে 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি, এটা প্রশ্ন করতে পারে। আপনি কি অনেস্ট কিনা, আপনি পাংচুয়াল কিনা, আপনি যে পাংচুয়াল আপনি আমাদেরকে বুঝান তো, আপনি যে অনেস্ট আপনি যে আমাদেরকে বুঝান তো, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে আসেন আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। ভাইবা বোর্ডের প্রশ্নের মধ্যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে পর্যায়গুলো আছে, সেগুলো সম্পর্কে আপনাকে পড়তে হবে। অর্থাৎ 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত, 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে পর্যায়গুলো আছে, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন। তবে আপনারা জানেন যে রেজিম কলাপস করেছে, রেজিম চেঞ্জ হয়েছে, তাই 66 সালে 6 দফা, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন আর করার সম্ভাবনা খুবই কম। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? 69 সালে গণ অভ্যুত্থান, 71 সালে মহান মুক্তিযুদ্ধ, এই টাইপের প্রস্তুতি আপনাকে নিতে হবে। এখন আমি তো টপিক বলে দিলাম, বাট প্রশ্নগুলো কি হতে পারে? আচ্ছা, 1952 সাল আমাদের বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? দেখেন প্রশ্নের প্যাটার্ন দেখেন। স্যার, 1952 সালে বাঙালিরা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা
হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য ভাষা আন্দোলন করেছিল। এই কারণে স্যার এই 52 সাল আমাদের বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ। আমি যদি উত্তরটি না শিখে দিতাম, আপনারা অনেকে হয়তো উত্তরটি এভাবে দিতে পারতেন না। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা ভাষা আন্দোলনের সময় যারা নিহত হয়েছিল বা মারা গিয়েছিল তাদেরকে কি বলা হয়? স্যার ভাষা শহীদ। আচ্ছা কয়েকজন ভাষা শহীদের নাম বলেন তো। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা কি আপনার বন্ধু নাকি? কি বলবেন? স্যার ভাষা শহীদ আব্দুল সালাম, ভাষা শহীদ আবুল বরকত। আপনি দেখেন তো, এভাবে আপনি আনসারটা করলেন, আর কেউ হয়তো আনসার করলো যে মানে সালাম, বরকত, রফিক, জব্বার, ডিফারেন্স হয়ে গেল। আচ্ছা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা কি অর্জন করেছি? এই ভাষা আন্দোলন কি পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান রেখেছিল? আমি জাস্ট স্যাম্পল হিসাবে বলছি কেমন টাইপের প্রশ্ন করতে পারে। 21 ফেব্রুয়ারি আমরা কি দিবস হিসাবে পালন করি? একটু প্লিজ কমেন্ট করতে হবে, প্রত্যেককে কমেন্ট করতে হবে যে ক্লিয়ার কিনা। 21 ফেব্রুয়ারি আমরা কি দিবস হিসাবে পালন করি? মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো কি আপনি স্কুলে গিয়ে আপনার চাকরিতে থাকা অবস্থায় গিয়ে এগুলো পালন করবেন না? মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধটা কি, কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা কবে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছি, মুক্তিযুদ্ধকালীন সরকার কোথায় গঠিত হয়েছিল? কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পলিটিক্যাল, সেগুলো এখন করবে না। আচ্ছা ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে এই যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধটাকে জনযুদ্ধ ছিল কিনা, মুক্তিযুদ্ধের সময় কয়টা সেক্টর কমান্ডার, সেক্টর কয়টা ছিল, সাব সেক্টর কয়টা ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, ব্রিগেড ফোর্স কয়টা ছিল, মুক্তিযুদ্ধের সময় বিদেশিদের ভূমিকা কি ছিল, আপনাকে ডিটেল জানতে হবে, কারণ এটা আপনার হিস্ট্রি, এটা আপনার হিস্ট্রি। 2024 সালের জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান বা বিপ্লব, যাই বলি না কেন, 2024 কি প্রশ্ন আপনাকে করতে পারে? আপনাকে প্রশ্ন করতে পারে, বলেন তো যে জুলাই ঘোষণাপত্র কি, বলেন তো জুলাই সনদ কি? আচ্ছা জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানটি কেন হয়েছিল? জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা কেমন বাংলাদেশটা প্রত্যাশা করব, ইত্যাদি ইত্যাদি আপনাকে প্রশ্ন করতে। শুধু সংক্ষেপে, জুলাই বিপ্লবে নিহত হয়েছিল এমন কয়েকজন নাম বলেন তো। জুলাই বিপ্লবে প্রথম কে শহীদ হয়েছিলেন, তার কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার নাম কি, ইত্যাদি ইত্যাদি। জুলাই বিপ্লবের সাথে রিলেটেড কোন জাদুঘর আছে কিনা, জুলাই স্মৃতি জাদুঘর যেটা আগে ছিল, আগে গণভবন ছিল। জুলাই ঘোষণাপত্র কে দিয়েছেন, কবে দিয়েছেন, কোথা থেকে দিয়েছেন, জুলাই চার্টার কবে ঘোষণা হয়ে, মানে এটা তাৎপর্য কি, ডিটেল জিজ্ঞাসা করতে পারে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে আপনার ভূমিকা কি ছিল, শিক্ষকদের ভূমিকা কি ছিল, নার্সদের ভূমিকা কি ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা কি ছিল, বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে। এটা নিয়ে আমি সাজেশন করছি, স্পেশাল সাজেশন করছি এটা নিয়ে। তারপরে আমাদের মহান সংবিধান সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তাহলে আমি টপিকগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি, এই টপিকগুলো আপনারা পড়ে যাবেন, এই টপিকগুলো পড়ে যাবেন। কিভাবে প্রশ্ন করতে পারে তার স্যাম্পল বলে দিচ্ছি। সংবিধান থেকে আপনাকে কি প্রশ্ন করতে পারে? আচ্ছা বলেন তো সংবিধান কি? ভাইবার প্রশ্ন। স্যার সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। হয়ে গেল। স্যার সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ মূল দলিল বা মূল আইন। হোয়াট ইজ কনস্টিটিউশন? স্যার কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য স্টেট। আচ্ছা আমাদের কনস্টিটিউশনের নাম কি? স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলায় বললে, ইংলিশে বলে ইংলিশে। আচ্ছা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের অনুচ্ছেদ কয়টি? স্যার 153টি। আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন সংশোধনের মাধ্যমে প্রবর্তিত হয়েছে বলেন তো? স্যার 13তম সংশোধনের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে স্যার 15তম সংশোধনের মাধ্যমে। জিজ্ঞাসা করতে পারে যে অবৈতনিক প্রাথমিক শিক্ষা সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে, মৌলিক অধিকার কি, মানবাধিকার কি, বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে পারে। এখনকার প্রশ্নের প্যাটার্নটা আমি আবারও বলে দিচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তো কি হয়েছেন, সহজ প্রশ্ন কিন্তু করবে না। দেখছেন না লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা অনেকটা বিশেষ স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে। ভাইবার প্রশ্নগুলো কঠিন হবে। আচ্ছা প্রত্যেকে কি এনজয় করছেন কিনা একটু কমেন্ট করেন তো দেখি। প্রত্যেকে আপনারা এনজয় করছেন, ভালো লাগছে, মানে এই কথাগুলো শোনার দরকার আছে এরকম মনে হচ্ছে? হ্যাঁ দেখি কমেন্ট করেন তো যে ভালো লাগছে কিনা। আমি আপনাদেরকে আরো অনেক তথ্য পড়াবো ইনশাল্লাহ। মনে হচ্ছে যে তথ্যগুলো নতুন নতুন করে শিখছি। হ্যাঁ এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে ফ্যাসিজম কি, ফ্যাসিস্ট সরকার কাকে বলে,
গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে ডিফারেন্স কি? পৃথিবীতে কিছু বিপ্লব হয়েছে, বিপ্লবগুলোর নাম বলেন তো, কোন কোন বিপ্লব কত সালে হয়েছে? আপনি ইরানের বিপ্লব বলতে গিয়ে বলতে বর্তমান ইরানে কি হচ্ছে। প্রসঙ্গত আপনি যদি বলেন রুশ বিপ্লব বা রাশিয়ান বিপ্লব, রুশ বিপ্লব থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে যেতে পারে। ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন এই টাইপের হয়ে থাকে। এভাবে যদি দেখা যায় যে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন, আবার কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন, কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন না, কিন্তু যেগুলো পাচ্ছেন না সেটা বিনয়ের সাথে সরি স্যার উত্তরটা আমার জানা নেই স্যার, বিনয়ের সাথে আপনি বলছেন অল্প জানা আছে স্যার, এই ব্যাপারে আমার অল্প জানা আছে স্যার, আমি কি বলতে পারি স্যার? এই যে সরি স্যার, বা আপনাকে বলা হচ্ছে যে আপনি বিষয়টা আরো, থ্যাংক ইউ রাশেল, মুসলিম সৈনিক এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আপনি একটা প্রশ্নের উত্তর অল্প পারলেন, বোর্ড বলল যে আপনার তো ডিটেল জানা উচিত, রাইট স্যার, বোর্ডের সাথে সম্মতি জ্ঞাপন করা। আপনি এটা আরো বেশি জেনে যাবেন, আপনাকে এটা আরো বেশি ভালো করে পড়াশোনা করবেন বাসায়। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। এরপর আপনাকে ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর পারলেন না, আপনাকে বলা হলো আচ্ছা রুশ বিপ্লব কত সালে হয়েছে, 4টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর পারলেন না, আপনি আনসার দিতে পারছেন না, কি বলবেন? সরি স্যার আমি এটা জানি না স্যার। নো, আপনি অবশ্যই পড়েছেন, সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, কিন্তু স্যার এগুলো আমি পড়েছিলাম স্যার, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আপনি পড়েছিলাম এত ডিটেল বলো, ভাইবা বোর্ড এত ডিটেলের জায়গা না। এরপর বোর্ড আপনার প্রতি খুশি হয়ে বোর্ড আপনাকে ধরিয়ে দিল 1917 সালে হয়েছিল, থ্যাংক ইউ স্যার। বোর্ডের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যে টোটাল 10টা মিনিট আপনারা যদি আমার এই কথাগুলো, অ্যাডভাইসগুলো যদি মেনে চলেন, বিসিএস, শুধু বিসিএস এর জন্য, আমি তো বিসিএস পড়াই, এই জন্য বিসিএস কথাটা আসে, প্রাইমারি শিক্ষক, নিবন্ধন, যত চাকরি আছে, ড্রেস কোড, কোন ড্রেস কিভাবে পরে যাবেন, কিভাবে বোর্ডে আপনি উপস্থাপন করবেন, সবগুলো বলার সুযোগ রয়েছে। ভাইবাতে ফেল বলে কোনো শব্দ থাকবে না, এবং সর্বোচ্চ নম্বর যদি পেতে হয় আপনি পাবেন ইনশাল্লাহ। কাজে ভাইবাতে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে স্যার কনফিউশন গুলো দূর হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। ধরেন আপনাকে জিজ্ঞাসা করা হলো বলেন তো হন্ডুরাসের প্রধানমন্ত্রীর নাম কি? তো হন্ডুরাসের নামই তো অনেকে শুনিনি, দেশের নামই তো শুনি, প্রধানমন্ত্রীর নাম শুনবে কিভাবে? সরি স্যার আমার জানা নেই, এটা বেস্ট আনসার। আর যদি বলা হয় যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সরি স্যার আমার জানা নেই, তাহলে তো আপনার নম্বর কমবেই, কারণ কিছু কিছু দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাম তো আপনার মাস্ট জানতে হবে, আর কিছু কিছু দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাম না জানলেও চলবে। কাজে সাম ইনফরমেশন ইউ মাস্ট হ্যাভ টু নো, সাম ইনফরমেশন ইউ শুড নো, আর সাম ইনফরমেশন ইউ আর টু নো। কোনটা অবশ্যই জানতে হবে এবং কোনটা জানা উচিত, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। অনেক বিষয় রয়েছে ভাইবার জন্য। এরপরে আমাদের সংবিধান সম্পর্কে আরো অনেক প্রশ্ন করতে পারে, যে সংবিধান অনুযায়ী আমাদের মহামান্য রাষ্ট্রপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করান বলেন তো, এভাবে প্রশ্ন করতে পারে। আচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার কাছ থেকে শপথ বাক্য, মানে কার কাছ থেকে শপথ গ্রহণ করেন? বা আপনাকে বলতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী কার কাছে শপথ গ্রহণ করেন? আপনি বলেন স্যার আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন, মানে শপথ গ্রহণ করেন। নো স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। দেখেন তো, আপনি উত্তর দিলেন যে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য মানে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী, আর আমি উত্তর দিলাম কি স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। বলেন তো আমাদের জাতীয় সংসদের প্রধানকে? আপনি বললেন স্যার স্পিকার। নো স্যার, মাননীয় স্পিকার। অ্যাপ্রোচটা দেখেন তো। আচ্ছা, সংবিধান সম্পর্কে তারপরে যে জায়গাটা আপনার হতে পারে বাংলাদেশ বিষয়ে বলি, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে অনেক কিছু, বাংলাদেশের ইতিহাস বলতে এখানে সেই 1757 সালের পলাশীর যুদ্ধ থেকে 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট পর্যন্ত, এই 190 বছর ব্রিটিশ আমল, 47 সাল থেকে 71 পর্যন্ত 23 বছর পাকিস্তান পিরিয়ড, 71 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ পিরিয়ড, আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, হিস্ট্রি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের কৃষি ব্যবস্থা, বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় ব্যবস্থা, আন্তর্জাতিকভাবে কোন কোন সংস্থায় বাংলাদেশ সদস্য হয়েছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে আপনাকে। বাট প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, কিন্তু কিভাবে আপনি দিবেন সে কৌশলটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনাকে বলতে পারে আছে বাংলাদেশ কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য, কোন কোন, তার মানে তো কোন কোন, তার মানে অবশ্যই একাধিক উত্তর দিতে হবে। স্যার জাতিসংঘ, কমনওয়েলথ, বিশ্ব ব্যাংক, হয়ে গেল। এরপর যদি বলা হয় বাংলাদেশ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য, এমন 5টি সংস্থার নাম বলেন, স্পেসিফিক করে দিয়েছে। আপনি 5টার পরে আপনি বলতে থাকলেন,
তার মানে আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট আপনি একজন প্রতিবন্ধী, কারণ শ্রবণ প্রতিবন্ধী। আপনাকে বলতে বলা হয়েছে 5টা, আপনি 7টে বলে ফেললেন। বোর্ড হয়তো আপনাকে প্রশংসা করলো, বাহ তুমি তো অনেক বেশি পারো, তোমাকে 5টা বলতে বলা হয়েছে, তুমি 7টে বলে ফেললে। এটা যে আপনাকে তিরস্কার করা হলে আপনি বুঝতে পারেননি। ভাইবা বোর্ড থেকে বেরোয় বললেন যে আমার ভাইবা খুব ভালো হয়েছে, স্যার আমাকে খুব প্রশংসা করছে। কি করছে? আমাকে 5টা বলতে বলছিল, আমি 7টে বলে ফেলেছি। তার মানে আমি আসলে প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনিনি। আর যদি আমাকে 5টার বলতে বলে আমি 3টার উত্তর দিতে পারলাম, আর বাকি 2টার তো উত্তর দিতে পারছি না, সরি স্যার, বাকিগুলো স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। এই তোমরা একটু যারা ক্লাস করছেন একটু প্লিজ রেসপন্স করেন তো, ক্লিয়ার কিনা, তথ্যগুলো জানার দরকার আছে কিনা, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, তাহলে কি হবে, আমি অনুপ্রাণিত হব। এবং শেয়ার করতে হবে, কিন্তু প্রত্যেকে শেয়ার করতে হবে প্লিজ। এবং আপনাদের যারা বোন ভাই বোন আছে বা ফ্রেন্ড আছে একটু মেনশন দিবেন। তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে, তারপরে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারে। মানে আপনি প্রাইমারি যে লিখিত পরীক্ষা দিয়েছেন বা অন্য চাকরি যে লিখিত পরীক্ষা দিয়েছেন, কি কি শিখেছেন, কি কি পড়েছিলেন, সেগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। বা ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা একরকম আর মৌখিক পরীক্ষা একরকম। আপনাকে বলা হতে পারে, আচ্ছা স্যারকের নাম শুনছেন? জি স্যার শুনেছি। আপনার বলার দরকার নেই জি স্যার স্যারকের নাম শুনেছি, এত বড় উত্তর দেওয়ার দরকার নেই, জি স্যার শুনেছি। আচ্ছা স্যার কি জাতীয় জোট? স্যার এটি একটি আঞ্চলিক জোট। আচ্ছা স্যার কোন অঞ্চলের জোট? স্যার দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে, মানে স্যার দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি জোট। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, 100%, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার স্যার। আপনাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলেন তো ইউরোপিয়ান ইউনিয়নের নাম শুনছেন? জি স্যার শুনেছি। তো ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স কোন দেশে? আপনি বলেন স্যার ব্রাসেলসে। জিজ্ঞাসা করছে কোন দেশে? আপনি বলবেন স্যার বেলজিয়ামে। আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স কোন শহরে? স্যার ব্রাসেলসে। কোন দেশ? বেলজিয়ামে। আচ্ছা জাতিপুঞ্জের নাম শুনছেন? জি স্যার শুনছি। জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? স্যার প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। আমার কথাগুলো যারা মেনে চলবেন ভাইবা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাবেন, আনডাউটলি ইট ইজ প্রুভেন। আপনার এক্সপ্রেশন, আপনার এডুকেট ম্যানার, কথা বলার স্টাইল, অ্যাপ্রোচ, ইনফরমেশন, আপনি সবই পারছেন, সবই পড়ছেন, নম্বর পাবেন না। সবাই জানে, মানে তারা জানে যে সবাই আপনার এগুলো পড়াশোনা করে গিয়েছেন। এরকম ভাবে আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা নিয়ে প্রশ্ন করতে পারে, বিপ্লব নিয়ে প্রশ্ন করতে পারে, রুশ বিপ্লব কেন হয়েছিল, ফরাসি বিপ্লবের মোটো কি ছিল, সব প্রশ্ন উত্তর আপনার পারার দরকার নেই, আর সব উত্তর আপনি পারবেনও না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বোর্ডকে হ্যান্ডেল করবেন, সিচুয়েশন কন্ট্রোল কিভাবে করবেন। তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের নাম সম্পর্কে, নতুন নাম পুরাতন নাম সম্পর্কে, বিভিন্ন সংকট সম্পর্কে প্রশ্ন করতে পারে, বিভিন্ন দেশের রাজধানী নিয়ে প্রশ্ন করতে পারে, মুদ্রার নাম নিয়ে প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করবে এটা তো আপনি নিশ্চিত না। সে দেশে পুরাতন নাম নিয়ে প্রশ্ন করতে পারে। আপনাকে বলা হতে পারে, আচ্ছা বলেন তো কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? স্যার জাপানকে। আচ্ছা জাপান সম্পর্কে আপনি 5টি বাক্য বলেন। তাহলে আপনি জাপান সম্পর্কে 5টি বাক্য বলবেন, স্যার জাপান দূরপ্রাচ্যের একটি দেশ, জাপানের রাজধানী টোকিও, জাপানের পূর্ব নাম নিপ্পন, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, জাপানের মুদ্রার নাম ইয়েন। 5টা ইনফরমেশন হয়ে গেল। এরপর আপনাকে বলতে পারে যে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশটি জানেন? জি স্যার, স্যার জাপান। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা চীনের বর্তমান প্রেসিডেন্টকে? না জানলে বলবেন সরি স্যার আমার জানা নেই। আর যদি জানেন তাহলে আপনি বলবেন স্যার মিস্টার শি জিনপিং। ইউ শুড সে মিস্টার শি জিনপিং। বিলিভ মি, আমার কাছে, আমি তো প্রাইমারি ভাইবা পড়িয়েছি, অসংখ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং তারা ভাইবা বোর্ড ফেস করবার পরে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, স্যার আপনার এই কৌশলগুলো আমাদের খুব কাজে লাগছে। প্রাইমারি বলেন বা সিনিয়র স্টাফ নার্স বলেন, এনটিআরসি বলেন বা যে কোনো চাকরির ক্ষেত্রে, এটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করব। আপনারা জানেন যে আমি সচরাচর বিসিএসটা নিয়ে আমি কাজ করি। তো আমি এখন থেকে মূলত এই যে গভর্নমেন্ট জবের যে চাকরিগুলো রয়েছে এগুলো ছেলে মেয়েদের জানা উচিত ভাইবা নিয়ে। যে ভাইবাটা অনেকে গুরুত্ব দেয় না, মনে করে একটা পোশাক আশাক পরে গিয়ে ভাইবা বলে গিয়ে উপস্থিত হয়ে গেলে আমার ভাইবা ভালো হলো। বা অনেকে কি বলে জানেন, যে স্যার ভাইবা তো এত ভালো দিলাম, সব প্রশ্নের উত্তর পারলাম, কিন্তু আমি তো পরীক্ষায় চাকরি পেলাম না। পাবেন কিভাবে? কারণ আপনি তো ভাইবাতে ফেল করেছেন। ইনফরমেশন দিয়ে কি কেউ পাশ করে ভাইবা পড়ে? ইনফরমেশন দিয়েও কেউ পাশ করবে না, আবার ইনফরমেশন না দিয়েও অনেকে পাশ করবে। আবার বলছি,
এখন থেকে আপনারা যারা বিশেষ করে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, অন্যান্য চাকরির জন্য এই বিষয়গুলো আপনারা একটু মেনে চলবেন। এরপরে আপনাদের মানচিত্র নিয়ে, অনেক সময় ভাইবা বোর্ডে মানচিত্র থাকে, ম্যাপ থাকে বাংলাদেশ এবং বিশ্ব। আপনাকে বলতে পারে, বলেন তো জিব্রাল্টার প্রণালীতে কোথায় দেখান তো মানচিত্রে, কিংবা আপনাকে বলতে পারে জিব্রাল্টার প্রণালীকে কি বলা হয়, ভূমধ্য সাগরের চাবি, কোথায় জিব্রাল্টার প্রণালী দেখান তো। এটা আপনাকে আমার সময় নেই, তাই ম্যাপটা বের করে আমি আপনাকে দেখাতে পারতাম। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ওয়ার্ল্ড ম্যাপ। ধরেন একটা ম্যাপ আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনাকে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আপনাকে বলো রাশিয়া দেশটা কোথায় দেখান তো, রাশিয়া। আপনাকে বলা হলো জিব্রাল্টার প্রণালী কোন জায়গায় দেখান তো, জিব্রাল্টার প্রণালীটা এই যে, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। আপনাকে বলতে পারে যে সেভেন সিস্টার্স এর নাম শুনছেন? জি স্যার শুনেছি। সেভেন সিস্টার্স কোন জায়গায় দেখান তো, এই যে সেভেন সিস্টার্স। আচ্ছা, সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নাম বলেন তো। সেভেন সিস্টার্স এর সাথে ভারতের মেইনল্যান্ডের সংযোগ স্থাপনকারী যে ইয়েটা আছে, করিডোরটি আছে, এটির নাম কি স্যার? সিকেন্স নে করিডোর বা শিলিগুড়ি করিডোর। জাস্ট আমি আপনাকে একটা এক্সাম্পল হিসাবে বুঝালাম যে আপনাকে এটা নিয়ে প্রশ্ন করতে পারে। তারপর প্রশ্ন করতে পারে আপনার নিজ জেলা সম্পর্কে, বাংলাদেশের মানচিত্র দিয়ে বলতে পারে আপনার জেলাটা কোথায় দেখান তো, বিভাগটা কোথায় দেখান তো। ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া নেবেন। তারপরে কি আইডিয়া নেবেন? রিসেন্ট অ্যাফেয়ার্স, মানে সাম্প্রতিক বিষয়গুলি। রিসেন্ট অ্যাফেয়ার্স একটা আছে বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে আমি লিখে দিচ্ছি আমাদের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে প্রত্যেকেই, আচ্ছা প্রত্যেকে খাতা লিখছেন তো? একটু কমেন্ট করেন প্লিজ। খাতা লিখছেন তো প্রত্যেকেই? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার 30 তত্ত্ব নিয়ে প্রশ্ন করতে পারে, তার সোশ্যাল বিজনেস নিয়ে প্রশ্ন করতে পারে, সামাজিক ব্যবসা 30 তত্ত্ব, কবে নোবেল পুরস্কার পেয়েছে, কেন পেয়েছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে পারে রিসেন্ট বাংলাদেশ হিসাবে। তারপরে বিভিন্ন সংস্কার কমিশন, সরকারের বিভিন্ন সংস্কার কমিশন, বিশেষ করে নারী সংস্কার কমিশন, তারপরে আপনার জনপ্রশাসন সংস্কার কমিশন। জি স্যার, ভেরি গুড। এরকম ভাবে বিভিন্ন সংস্কার কমিশনে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে। বিভিন্ন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, যেহেতু আপনি পরীক্ষা দিচ্ছেন, শিক্ষা উপদেষ্টার নাম কি আপনাকে প্রশ্ন করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আন্তর্জাতিক রিসেন্ট, এই রিসেন্টের মধ্যে আমি আপনাকে কয়েকটা কথা বলে দিচ্ছি, যেমন ইরানে বিক্ষোভ হচ্ছে, ইরান ইস্যু। তারপরে রাশিয়া ইউক্রেন ইস্যু, তারপরে আমাদের রোহিঙ্গা ইস্যু, তারপরে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু। এগুলো আপনারা তো পড়াশোনা করেছেন। ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, ফিলিস্তিন ইসরায়েল। তারপরে আপনাকে যেটা আপনার করতে পারে সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্ক, সাম্প্রতিক এবং অন্যান্য। এখন যদি বলেন স্যার এগুলো তো আমি পড়বো, তো কিভাবে প্রশ্ন করবে? আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা ফিলিস্তিন এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন? দেখেন প্রশ্নের প্যাটার্ন দেখেন। আচ্ছা, ইসরায়েল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1948 সালের 14 মে। আচ্ছা, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে একটা ঘোষণা সম্পর্কযুক্ত, সেই ঘোষণাটির নাম কি স্যার? বেলফোর ঘোষণা। বলেন তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? বলুন তো ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কি? আচ্ছা, হামাসের নাম শুনছেন? জি স্যার শুনছি। হামাস কোন দেশের সংগঠন স্যার? ফিলিস্তিনের। ফিলিস্তিনের তো দুটো অংশ, তাই না? জি স্যার। কি কি? পশ্চিম তীর এবং গাজা মূলত। তো হামাস কোন অংশ নিয়ন্ত্রণ করে স্যার? গাজা ভূখণ্ডকে। ইরানে কি হচ্ছে স্যার? ইরানে সরকার পতনের দাবিতে বিক্ষোভ চলছে। ইরানে বিক্ষোভটা কেন হচ্ছে? সরকার পতনের দাবিতে কেন বিক্ষোভ হচ্ছে? দেখেন প্রশ্নের প্যাটার্ন দেখেন। আচ্ছা, গ্রিনল্যান্ডকে কেন আমেরিকা চাচ্ছে? কি আছে সেখানে? গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন? আমি যেগুলো সাজেশন দিচ্ছি না, দেখবেন যে যারা ভাইবা দিবেন ইনশাল্লাহ, আই উইল বি রিমেম্বার্ড ইউর ভাইবা বোর্ড।
কোনো না কোনো ভাবে এগুলো কমন পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ মারুফ কমেন্ট করছেন ডিউ ড্রপস। আচ্ছা, অন্যান্য, এরপরে আসেন অন্যান্য টপিক। অন্যান্য, এই অন্যান্য জায়গাটা হচ্ছে কেমন, আপনার সাহিত্য নিয়ে প্রশ্ন করতে পারে। আপনি বাংলার স্টুডেন্ট না, আপনি ম্যাথের স্টুডেন্ট, আপনাকে জিজ্ঞেস করতে পারে রবি ঠাকুরকে কেন বিশ্বকবি বলা হয়। বোর্ড আপনাকে রবি ঠাকুর বললো, কিন্তু আপনি তো রবি ঠাকুর বলবেন না, আপনি বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে। আপনাকে পড়তে বা বলতে পারে যে আচ্ছা আপনি রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা করেছেন, আপনাকে বাংলা নিয়ে প্রশ্ন করব, বলেন তো মাইকেল মধুসূদন দত্তকে কেন মহাকবি বলা হয়, তার মহাকাব্য কোনটি? বলেন তো সনেটের জনককে? আচ্ছা চর্যাপদ কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কি বলেন তো? আচ্ছা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটটি কেন বলা হয়েছে, কোন প্রেক্ষিতে বলা হয়েছে? আপনি কিন্তু ইংলিশের স্টুডেন্ট না, কিন্তু প্রশ্নটি করা হলো, আপনি পারবেন না, এটা স্বাভাবিক। আপনার কাছে জানতে চাচ্ছে আপনি অ্যাপ্রোচটা কি করেন। সরি স্যার, আমার জানা নেই। কিন্তু ইংলিশের ছাত্র না ম্যাথের ছাত্র, আর আপনি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কনফিডেন্টলি ভুল উত্তর দিলেন। এই কথাটা কে বলছেন? স্যার জর্জ বার্নার্ড শো। আপনি কেন ভুল উত্তর দিতে গেলেন? আপনি তো জানার কথা না। তারপরে সাহিত্য সম্পর্কে প্রশ্ন করতে পারে, জীবন দর্শন নিয়ে প্রশ্ন করতে পারে, আপনার জীবনের লক্ষ্য কি? নারী ক্ষমতায়নটা কি বলেন তো? বাংলাদেশের নারী ক্ষমতায়নের বাধাগুলো কি কি? অনেক প্রশ্ন আপনাকে করতে পারে, ঠিক নিশ্চিত করে বলা যাবে না। তো জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে একটা সাজেশন দিলাম যে এই টপিকগুলো, এই প্রশ্নগুলো প্রয়োজন বুঝে ভিডিওটা আরেকবার দেখবেন, আবার শেয়ার করবেন, নিজের টাইমলাইনে রেখে দিবেন, এগুলো একটু মেনে চলবেন। ভাইবা বোর্ডে প্রবেশ, অবস্থান, প্রস্থান, কোনো প্রকার তর্কে যাওয়া যাবে না। সাবমিসিভ হইতে কথা বলতে হবে। ড্রেস কোড নিয়ে আমি কথা বলবো আগামীতে ইনশাল্লাহ, পরবর্তীতে যদি সময় থাকে। কেমন ড্রেস মেয়েরা ছেলেদের ক্ষেত্রে, কিভাবে ভাইবা বোর্ডে নিজেকে অ্যাপ্রোচ করবেন, আরো অনেক কথা আছে। জাস্ট এতটুকু আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ভাইবা শুধুমাত্র এই নিছক কোনো ইনফরমেশন মুখস্থ করে গিয়ে ভাইবা বোর্ডে ভালো করা যায় না। আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধটা, এই যুদ্ধের বৈশ্বিক প্রভাবটা কি বলেন তো? আমাদের উপর কি কোনো প্রভাব পড়ছে? প্রশ্নের প্যাটার্ন দেখেন। আচ্ছা, এই রোহিঙ্গারা কোন দেশ থেকে এসেছে? স্যার মায়ানমার থেকে এসেছে। আচ্ছা, রোহিঙ্গারা কোথা থেকে এসেছে? স্যার মায়ানমারের আরাকান রাজ্য থেকে এসেছে। আচ্ছা, আরাকান রাজ্যের বর্তমান নামটা কি? স্যার রাখাইন রাজ্য। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। বোর্ড বললো ভেরি গুড, আর আপনি দাঁত কেলিয়ে হাসলেন। স্যার তো আমাকে ভেরি গুড বলছে। নো, ইউ শুড রেসপন্স, সো ইউ শুড সে থ্যাংক ইউ স্যার। তাই বলে থ্যাংকস আ লট, নো, এটা ফর্মাল জায়গা। থ্যাংক ইউ স্যার। এই একটু রেসপন্স করেন তো প্লিজ, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? আরো অনেক কথা আছে, আরো অনেক কথা আছে। এখন আপনাদেরকে আমি একটু বলে রাখি, অনেকে আমাকে জানতে চেয়েছেন, আমি আপনাদেরকে একটু বলেই দিচ্ছি। একটা মিনিট। এই যে আজকে একটা ভিডিও আপলোড করছি, সাজেশন দিয়েছে আমার পেজে, মিলিয়ন্স বিসিএস কেয়ার, এটা আপনারা একটু দেখবেন সাজেশনটি। আর আমার যে ক্লাসগুলো হবে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, দেখাই দিচ্ছি। আচ্ছা, আমার যে ভাইবা কোর্সটি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
এই কোর্সে এই মুহূর্তে আমার 50% অফারে মাত্র 510 টাকায় 510 টাকা অফারে আমি এটা ভর্তি নিচ্ছি। বাট আমি জাস্ট এটা আমার কোনো প্রফিটেবল কোনো কোর্স না, জাস্ট ছেলেমেয়েরা সুযোগ পাক, বেকার ছেলেমেয়েরা সুযোগ পাক, এই অর্থে আমি মূলত এটা নিয়েছি। আর ক্লাসগুলো জুম অ্যাপে লাইভ কিংবা ফেসবুক লাইভে হবে। আর ভাইবা সাজেশন থাকবে, পিডিএফ লেকচার শিট দিয়ে দিব, প্র্যাকটিস করানো হবে ক্লাসে। মোট 15টা ক্লাস থাকবে, 10টা মূল ক্লাস, 2টা মক শ্যাডো ভাইবা, 3টা মক ভাইবা। সপ্তাহে 3 দিন ক্লাস নেবো, বেশিও নিতে পারি, ডাবল ক্লাসও নিতে পারি। সংক্ষেপে যদি বলি সংক্ষেপে যদি বলি, এটা আমি ভাইবা শুরু হবার আগে আমি কমপ্লিট করে ফেলবো। প্রয়োজন বোধে ডাবল ক্লাস নিয়ে হলে আমি এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে থেকে আমার ভাইবা কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যারা এই কোর্সটিতে যুক্ত হতে চান, যদি কোনোভাবে ইন্টারেস্টেড হন, প্রাইমারি সহ এনটিআরসি সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য চাকরির ক্ষেত্রে, এই ফোন নম্বরে আপনারা, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এটা আমার ফোন কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। 1 আর 2 নম্বর হচ্ছে যে মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, এখানে আপনি এগুলো ভিডিওগুলো দেখবেন। আর আমার যে সাজেশনগুলো দিয়েছি সেটা একটু ভালো করে ফলো করেন। আশা করছি ভাইবার ভীতি দূর হয়ে যাবে। তো আজকে যারা ক্লাসটি করছিলেন সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করছি আপনারা ইনশাল্লাহ। হ্যাঁ, আর ভর্তি প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওই আমার যে ফোন নম্বর যেটা বললাম, 01712282980, এই নম্বরে জাস্ট 510 টাকা, এই 510 টাকা বিকাশ রকেট এবং নগদ 3টা আছে, এটা করে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা পেজের যে মেসেঞ্জার মিলনস বিসিএস কেয়ার এখানে জানালেই হবে। কাদের জন্য? যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, যদি মনে করেন যে আমার একটা বেসিক ভাইবা কোর্স আমার করার দরকার, আমি পরীক্ষা টিকি বা না টিকি ভিন্ন কথা, এই মানসিকতা যারা আছে তারা কোর্সটি করতে পারেন। একই সাথে যারা কনফিডেন্স আমি টিকবো তারা কোর্সটি করতে পারেন। প্রাইমারি হেডমাস্টার, শিক্ষক নিবন্ধন, নন ক্যারিয়ার সব কিছুর একটা বেসিক কোর্স এটা। এ হচ্ছে আপনাদের জন্য বার্তা। আর যদি কারো কোনো ব্যাপারে জানতে চান, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেন, আমার মেসেঞ্জারে নক দেন। আর আমি দিন শেষে এতটুকু চাই যে আপনারা প্রত্যেকে চাকরিটি পান, একটা সরকারি চাকরির দরকার বাংলাদেশের প্রেক্ষিতে। এবং সর্বশেষ একটা কথা মনে রাখবেন, আপনি হেজিটেটেড হবেন না, কখনো অতিমাত্রার আত্মবিশ্বাসী হবেন না যে আমি পারবো আর কেউ পারবে না। আবার কখনো মনে করবেন না যে আপনার দ্বারা সম্ভব না। ইন দিস ওয়ার্ল্ড নোবডি ইজ আলটিমেটলি নাথিং, নোবডি ইজ আলটিমেটলি এভরিথিং, এভরিবডি ইজ সামথিং। সুতরাং এতটুকু আপনার জন্য বার্তা। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।